আহ, গরুর গোস্তটা যা হয়েছে না, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কে রান্না করেছে, আন্টি? ফাতিহা আউসাফ বলেন। কে আবার? আমাদের বাড়ির সেরা রাঁধুনি কানিজ ইয়ারা আউসাফ। ও গোস্ত যা রাঁধে না, কি বলবো। আরও নাও বাবা। বলে মায়াকে বলে সাফিনকে আরো কয়েক টুকরো গোশত দিতে। সবাই বেশ আয়েশ করে খাওয়া দাওয়া শেষ করলে মেয়েরা খেতে বসে। মেয়েদের খাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে রেখে সবাই একটু বিশ্রাম নেয়। বিকেল প্রায় 3:30 মতো বাজে। মায়া তার মায়ের কাছে আসে। কানিস তাকে আর না ডেকে ফয়েজ, সাফিন, পারিস আর আয়ানকে নিয়ে একটা মিটিং শুরু করে। আয়ান ফয়েজের উদ্দেশ্যে বলে, এবার কি করব? আন্টির কাছে তার মনের মতো ছেলে হও। আচ্ছা, কানিস বলে। একটা ভালো আইডিয়া দিই। সকলে তার দিকে তাকায়। সে বলে। আয়ান ভাইয়া কিছুদিন মায়াকে ইগনোর করুক। সবাই একসাথে বলে। ইগনোর? হুম, অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে নাটক করতে বলবো না, কিন্তু বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে বা বিভিন্ন ভাবে ওকে ইগনোর করুন। তাহলে ঠিক গুরুত্ব বুঝবে আপনার। ওই যে কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক তেমন আপনি ওকে ইগনোর করলে হয়তো আপনার ভালোবাসা বুঝবে ও। ফয়েজ বলে। এমনটা করাই যায়। নাইস আইডিয়া মিসেস আউসেফ। ধন্যবাদ। আয়ান বলে। আচ্ছা, চেষ্টা করব। সবাই ভ্রু কুচকে তার দিকে তাকায়। বলে। চেষ্টা করব মানে কি? করাই লাগবে এমনটা। আয়ান একটু ইতস্তত বোধ করে বলে। মানে আসলে কি? সে হাত কচলাতে কচলাতে বলে। মায়াবিনী সামনে আসলে আমি কেন যেন সব ভুলে যাই। অন্যরকম একটা ঘোরের মধ্যে চলে যাই। আশপাশের খেয়াল থাকে না, এর মধ্যে ডুবে যেতে ইচ্ছে করে। আয়ান কথা বলতে বলতে যেন কোনো ঘোরের মাঝে চলে গেছে। কথার লিমিট হারিয়ে যাচ্ছে দেখে কানিস আর ফয়েজ একসাথে কেসে ওঠে। কারণ এর বেশি কিছু শোনা তাদের জন্য অস্বস্তিকর। একজনের বড় ভাই আর অন্যজনের ছোট ভাই সমতুল্য আয়ান, আর ভাইয়ের তার প্রিয়সীকে নিয়ে কোনো গভীর অনুভূতি শোনা তাদের কাছে সত্যিই ভীষণ অস্বস্তির বিষয়। সবাই আয়ানকে বলে। সেগুলো পরের কথা। এখন ইগনোর করলে পরে বিয়ে করা যাবে, না হলে এই জীবনে বিয়ের শখ ভুলে যেতে হবে। আরও নানান কথাবার্তা বলে আয়ানকে রাজি করানো হয়। রাত 9:30 বাজে। আজ অতিথিদের জন্য 8টার সময় রাতের খাবার খেয়ে নেওয়া হয়েছে। এখন সকলকে বিদায় দেবার পালা। আয়ানরা প্রথমে বিদায় নিয়ে চলে যায়। আয়ানের নানু সকলকে তাদের বাসায় যেতে বলেন একদিন। সকলেই যাবে বলে। মায়ের মাও ডাকে। আয়ানরা চলে গেলে ফয়েজ, মায়া তার আর মাকে পৌঁছে দিতে যায়। সে ফিরে আসতে প্রায় রাত 10টা 20 মতন বাজে। আজ কানিজের বাবা মা আউসাফ নিবাসেই থাকবেন, কাল চলে যাবেন। সকলে যে যার ঘরে শুতে চলে যায়। কানিজ ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছিল আগেই। এখন ফয়েজ ফ্রেশ হয়ে এসে ল্যাপের তলায় ঢুকে যায়। ইদানিং বড্ড শীত পড়ছে। অবশ্য পড়ারই কথা, ডিসেম্বরের শেষের পথে প্রায়। এখন শীত না পড়লে কখন পড়বে? কানিজ নিজেও ল্যাপের তলে গিয়ে শুয়ে পড়ে। কানিজকে আসতে দেখে ফয়েজ ল্যাব থেকে হাত বের করে ঘরের লাইট বন্ধ করে দেয়। তারপরে কানিজকে জড়িয়ে ধরে শক্ত করে বলে। বউ, হুম। আজ বড্ড শীত পড়েছে না? তো তোমার শীত করছে না? করছে। শীত কামানোর ব্যবস্থা করব? কিভাবে? উফ, করবে কিনা শুধু তাই বলো। কিভাবে করবেন তা তো বলবেন নাকি? ওটা সিক্রেট। আগে বলো শীত কামাতে চাও কিনা। চাই। ব্যাস, কানিজের কথা শেষ হতে না হতেই ফয়েজ কানিজের সারা মুখ জুড়ে চুমু দিতে শুরু করে। প্রায় 500টা চুমু দেওয়ার পর থেমে বলে। জান, হুম। অনুমতি দিচ্ছ তাহলে? কিসের? কানিজের কণ্ঠ কেমন যেন কাঁপা কাঁপা শোনাচ্ছে, হয়তো লজ্জায়। ফয়েজ তার কাঁধে নাক ঘষে বলে। সারা রাত আদর করার আমার না ভীষণ বাসর তৃষ্ণা পেয়েছে। আজকে অনুমতি দেবে? কানিজ লজ্জায় ফয়েজের বুকে মুখ লুকায়। ভাবে আসলেই তো, তাদের বিয়ের প্রায় 6 মাস পার হয়ে গেছে। ভালোবাসা প্রকাশেরও অনেক দিন হলো, এখনো তাদের বাসর হয়নি। ফয়েজ বিয়ের এতগুলো দিন পরও কখনো তার অধিকার আদায়ের জন্য তাকে জোর করেনি। আসলে সে ভাগ্যবতী। অন্যদিকে ফয়েজ অস্থির হয়ে গেছে যেন আজ বাসর না করতে পারলে সে যেন স্থির হতেই পারবে না। সে আবার কানিজকে বলে। জান, কিছু তো বলো। কানিজ ফয়েজকে জড়িয়ে ধরে আস্তে করে বলে। হুম।
হয়ে গেল। ফয়েজ তার উত্তর পেয়ে গেল। আর কি কথা বলার সময় আছে? কানিজের সারা মুখে আবার চুমু দিতে শুরু করে। মুখ থেকে গলায় নামে, গলা থেকে কাঁধে। এভাবেই ভালোবাসার রাজ্যে পাড়ি জমায় কানিজ ফয়েজ দম্পতি। পরের দিন সকালে কানিজের ঘুম ভাঙলে নিজেকে যথারীতি ফয়েজের বুকে পায়। মাথাটা একটু উঁচু করে ফয়েজের মুখের দিকে তাকায়। এই মুহূর্তে তার কাছে দুনিয়ার সব থেকে মায়াময় লাগছে ফয়েজের ঘুমন্ত চেহারা। এর থেকে বেশি মায়াবী কি কিছু হতে পারে? হয়তো না। অনেকে বলে মায়া কেবল মেয়েদের মাঝে থাকে, তবে তা নিতান্তই ভুল ধারণা। মায়া এমন একটা জিনিস যা সকল প্রাণীর মাঝেই থাকে। অনেক সময় বিভিন্ন প্রাণীর প্রতিও আমাদের মায়া আসে, আর সেই মায়া থেকে জন্মায় ভালোবাসা। মানুষের ক্ষেত্রেও বিষয়টা একই, প্রথমে মায়া জন্মাবে, তারপরে ভালোবাসা। এই তো কানিজ একসময় ফয়েজকে সহ্য করতে পারতো না, তারপর তার সাথে থাকতে থাকতে এক প্রকার মায়ার বশে পড়ে এখন ভালোবেসে ফেলেছে। তাই ভালোবাসার মূল বিষয়টাই হচ্ছে মায়া। কারো চেহারা দেখে ভালোবাসা হয় না, কারণ একটা কালো মেয়ের মাঝেও কারো মায়া কাজ করতে পারে। তাই এসব আপেক্ষিক বিষয়। কানিজ ফয়েজের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফয়েজ ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে। সে জেগে যাবে বুঝে কানিজ দ্রুত নিজের চোখ বন্ধ করে নেয়। কাল রাতের পর থেকে তার ভীষণ লজ্জা করছে ফয়েজের দিকে তাকাতে। ফয়েজ চোখ খুলে কানিজকে নিজের বুকে পায়। সে তৃপ্তি নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার প্রিয়তমাকে। মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে। জানে না এতটা ভালোবাসা কেন আসে, তবে তার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা তার কাঞ্জুস ইয়ারা আউসাফ। কিছু সময় জড়িয়ে থেকে কানিজের মুখের দিকে তাকায় সে, দেখে কানিজের চোখের পাতা পিটপিট করছে। সে বোঝে তার বউ জেগে থেকেও ঘুমানোর অভিনয় করছে। তাই সে বউয়ের সারা মুখ জুড়ে চুমু দিতে শুরু করে। তার চুমুর প্রভাবে কানিজ হালকা কেঁপে কেঁপে ওঠে। ওর কাঁপাকাঁপি দেখে ফয়েজ বেশ ভালোই মজা পায়। চুমু দিতে দিতে হঠাৎ তার কানের একটু নিচে গলার কাছে কামড় দেয়, যার ফলে ব্যথা পেয়ে কানিজ চিল্লিয়ে ওঠে। চোখ খুলে ফয়েজের দিকে কাঁদো কাঁদো চোখে তাকায় বলে, কামড় দিলেন কেন? ফয়েজ মিটিমিটি হেসে বলে। আপনি ঘুম থেকে উঠলেন কখন? কানিজ আমতা আমতা করে বলে। এই এই তো এক্ষুনি। ফয়েজের কানিজের কানের পাশে মুখ নিয়ে বলে। তাই? কানিজ দুই হাতে তাকে দূরে ঠেলে বলে। হুম, একদম। ফয়েজ তার কোমর জড়িয়ে বলে। আচ্ছা, মেনে নিলাম। কানিজের ভীষণ লজ্জা লাগছে এই মুহূর্তে। বারবার কাল রাতের কথা মনে পড়ে যাচ্ছে ফয়েজের দিকে তাকালে। ফয়েজ কানিজের লজ্জা খেয়াল করলে দুষ্টু হেসে কানিজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, জান, কালকে রাতটা আমার লাইফের বেস্ট একটা রাত ছিল। আই লাভ দ্যাট সো 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 মাচ। বলে কানিজের কানের উপরের অংশে মৃদু একটা কামড় দেয়। কানিজ তো পারে না মাটি ফাঁকা করে তার মাঝে ঢুকে যেতে। একে তো কাল রাতের মুহূর্তগুলো মনে পড়ছে, তার উপরে আবার ফয়েজের এসব লাগামহীন কথাবার্তা তার লজ্জার মাত্রা ক্রমে বেড়েই চলেছে। গাল দুটো লাল টমেটো আপেল হয়ে গেছে। তার পছন্দ আপেল, তাই টমেটো বললে ম্যাডাম রাগ করবেন। এভাবেই যদি ফয়েজ কথা বলতে থাকে তাহলে নিশ্চয়ই লজ্জার জন্য কানিজ কিছু সময় পর ফেটে যাবে। তাই সে ফয়েজকে ধাক্কা দিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। তার যাওয়া দেখে ফয়েজ হাসতে থাকে। হাসতে হাসতে তার মনে পড়ে কানিজ সাথে কোনো জামা কাপড় নিয়ে যায়নি। এটা বুঝে তার হাসির বেগ আরও বাড়ে। গোসল শেষে কানিজ টাওয়াল নিতে হাত বাড়ালে দেখে সে সাথে কিছুই আনেনি। এটা ভেবেই নিজেকে নিজে থাপ্পড় দিতে ইচ্ছে করে। এখন ফয়েজের কাছেই চাইতে হবে, কারণ এমন ভিজে তো থাকা যায় না। সে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে কয়েকবার আওয়াজ করে। ফয়েজ ওপাশ থেকে মিটিমিটি হেসে কোনো কিছু না জানার ভান করে বলে, কে? আমার জামা কাপড় আর টাওয়ালটা দিন তো। কেন? তার প্রশ্ন শুনে কানিজ বিরক্তি নিয়ে মনে মনে ভাবে। শালা নওয়াজ আউসাফ নাটক করছে, কিছুই জানে না মনে হচ্ছে। ফয়েজকে সে বলে, মানুষ এসব কেন চায়? আমি বলছি তুমি নিয়ে যাওনি কেন? ভুলে গেছি, জলদি দিন, ঠান্ডা লাগছে আমার। ফয়েজ বিছানা থেকে উঠে গিয়ে কানিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। কানিজ দরজা হালকা খুলে জামা কাপড় নিতে গেলে ফয়েজ জোর করে ওয়াশরুমে ঢুকে যায়। কানিজ অবাক হয়ে বলে, আপনি কেন আসেন? ফয়েজ তার কোমর জড়িয়ে বলে, বউয়ের সাথে গোসল করতে। আমার গোসল শেষ। সমস্যা নেই, আবার গোসল করার কারণ দিচ্ছে। বলে কানিজের সারা মুখে চুমু দিতে শুরু করে। দুই গাল, কপাল, দুই চোখের পাতা, ঠোঁট, তারপর গলায় নেমে আসে। কানিজকে ভেজা অবস্থায় দেখে সে কেমন যেন ঘোরের মাঝে চলে গিয়েছিল। মেয়েটা পুরাই মায়ের ভান্ডার। তার মাঝে যত মায়া আছে হয়তো পৃথিবীর আর কারো মাঝে তো নাই।
না হলে এত ভালোবাসা আসবে কেন? গোসল শেষে দুজনেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কানিস নিজের চুল মুছতে থাকলে ফয়েজ গিয়ে তাদের জামা কাপড় বেলকনিতে মেলে দিয়ে আসে। ঘরে এসে সে কানিজের থেকে টাওয়াল নিজের হাতে নিয়ে তার চুলে মুছে দিতে শুরু করে। কানিস শুধু ড্রেসিং এবং আয়নায় দেখতে থাকে নিজের প্রণয় পুরুষকে। সে হয়তো কখনো কল্পনাও করেনি তার বিবাহিত জীবন এতটা সুন্দর হবে। প্রতিটি মেয়েই তো চায় এমন জীবন উপভোগ করতে, তবে কজন পায় এমন ধৈর্যশীল, দায়িত্ববান, সম্পূর্ণ ভালো মনের স্বামী? সেক্ষেত্রে কানিস এসব কিছুই পেয়েছে, তাতে সে আল্লাহর কাছে ভীষণ কৃতজ্ঞ। কানিজের চুল শুকনো হলে দুজনে নিচে চলে যায়। ফাতিহা আউসাফ পটলের ভর্তা বানাচ্ছিলেন। আজ সকালের খাবার বাহারি ভর্তার সাথে গরম গরম ভাত। এই মেনুর প্রস্তাব দিয়েছেন ফাহাদ আউসাফ। তার নাকি আজ এসব খেতে বড্ড ইচ্ছা করছে, তাই তো তার সহধর্মিণী এসবের আয়োজন করেছেন। কানিজ এসে এমন দেখলে নিজেও আলু, বেগুন, টমেটো, ঢ্যাঁড়স এসব নিয়ে ভর্তা বানানোর কাজ শুরু করে। সকালের খাবারটা সকলে বেশ তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করে। তারপরে যে যার ঘরে গিয়ে বিশ্রাম নেয়। বেলা প্রায় 11টার সময় ফয়েজ বেরিয়ে যায়। কানিজ কিছু জিজ্ঞেস করে না। সে জানে তার স্বামী আর যাই করুক খারাপ কোনো কাজ করবে না, তাই সে নিশ্চিন্ত। এতদিনে ফয়েজকে একটু হলেও চিনেছে সে। ফয়েজ আর আয়ান একটা পুরনো ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আছে। একসময় এই ফ্যাক্টরিতে নাকি ড্রাগস তৈরি হতো এবং তা বিভিন্ন দেশে পাচার করা হতো। পরে তা জানাজানি হলে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। এখন খবর পাওয়া গেছে বর্তমানে স্বর্ণ পাচারের সাথেও এর কোনো সংযোগ আছে। তাই দুজনের এখানে আসার কারণ সম্পূর্ণ জায়গাটা তদন্ত করে দেখা। কিছু পাওয়া গেলে তাদের মিশনে কাজে লাগতে পারে। তাই দুজনেই দুই দিকে গিয়ে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। বেশ অনেকটা সময় চলে যায় এর পিছনে। হঠাৎ ফয়েজের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে কানিসের কল। সে রিসিভ করলে কানিস সালাম দিয়ে বলে, কখন আসবেন? এখনো তেমন কোনো কিছু পাওয়া যায়নি যাতে তাদের মিশনে সাহায্য পাওয়া যায়, তাই এই মুহূর্তে বাসায় যাওয়া সম্ভব নয়। তাই ভেবে ফয়েজ সালামের উত্তর দিয়ে বলে, আমার আসতে বিকেল হবে, তোমরা খাওয়া দাওয়া করে নাও। কানিস আর কোনো প্রশ্ন না করে আচ্ছা বলে ফোন রেখে দেয়। অন্যদিকে তাদের কথা বলার মাঝে আয়ান একটা মেশিনের নিচে একটা ছোট্ট পেন ড্রাইভের মতো কিছু দেখতে পায়। ভালো মতো দেখলে বোঝে এটা আসলে একটা পেন ড্রাইভ। সে তা তুলে নেয়। ফ্যাক্টরিটা গত 3 বছর থেকে বন্ধ, আর পেন ড্রাইভের উপরেও অনেক ধুলোবালির আস্তরণ জমা হয়েছে। দেখে বোঝাই যায় এটা অনেক দিন আগেই কেউ এখানে রেখে গেছে বা ফেলে গেছে। আয়ান তা নিয়ে ফয়েজের কাছে গিয়ে তাকে দেখায়। পেন ড্রাইভটা ফয়েজের পরিচিত মনে হয়, তবে এই মুহূর্তে মনে পড়ছে না এটা সে কোথায় দেখেছে। তাই সে নিয়ে ভাবনা ভুলে গিয়ে তার নিজের পকেটে একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখে দেয়। বাসায় ফেরার সময় ফরেনসিক টিমের কাছে দিয়ে যাবে। দুজনে আরও কিছুটা সময় খোঁজাখুঁজি করার পরও আরও কোনো কিছু পায় না। সম্পূর্ণ জায়গা ঠিকঠাক খোঁজা হয়ে গেলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। দুজনেই বাইকে উঠে তাদের টিমের আস্তানায় চলে আসে। সেখানে এসে পেন ড্রাইভটি ফরেনসিক টিমের কাছে নিয়ে গিয়ে দেখায়। তারা জানায় পেন ড্রাইভটি ক্লিন করে জানাবো। আর পেন ড্রাইভটি দেখে প্রায় 2.5-3 বছরের পুরনো মনে হচ্ছে। মানে ধুলোবালির আস্তরণ এতটাই ভালো মতো জমেছে তার উপর। আরও টুকটাক সেই বিষয়ে কথা বলে দুজনে বেরিয়ে আসে আস্তানা থেকে। আয়ান আর ফয়েজ একটা রেস্তোরাঁতে বসে আছে। দুজনেই বাসায় বলে এসেছে বিকালে বাড়ি ফিরবে, তাই তাদের আলাদা কোনো চিন্তা নেই। এখন তাদের একমাত্র চিন্তা দ্য গোল্ড ফিশ। চট্টগ্রামের কিছু অফিসারদের সাথে তাদের কথা হয়েছে। তাদের কাজ আপাতত সকল তথ্য ফয়েজেরদের কাছে সরবরাহ করা। সেখান থেকে জানা গেছে এই স্বর্ণ পাচারকারীরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, আর ভীষণ বড় মাপের একজন পাচারকারী সে। না হলে এতগুলো ফ্যাক্টরি বন্ধ করার পরও কিভাবে আবার স্বর্ণ পাচার শুরু করতে পারে সে? এসবের ফলে দেশে স্বর্ণের মূল্য দিন দিন বেড়েই চলেছে। আয়ান বলে, যত দ্রুত সম্ভব চট্টগ্রাম যেতে হবে। ফয়েজকে একটু অন্যমনস্ক লাগে। সে গভীরভাবে কিছু একটা ভাবছে। কি ভাবছে তা আয়ানের জানা নেই। সে ফয়েজকে বলে, কি ভাবছেন স্যার? কাজের সময় আয়ান ফয়েজকে স্যার বলে। তার প্রশ্নের উত্তরে ফয়েজ ভাবতে ভাবতেই বলে, ওই পেন ড্রাইভটি সম্পর্কে ওটা দেখে আমার কাছে পরিচিত ঠেকলো, তবে কোথায় দেখেছি মনে পড়ছে না কিছুতে। আপনার পরিচিত কারো ছিল হয়তো, মনে করার চেষ্টা করেন। এটা মনে পড়লে মিশনে অনেক কাজে দেবে। তার ভাবনার মাঝে তাদের টেবিলে খাবার চলে আসে। দুজনে খাবার খেতে শুরু করে। খাওয়া দাওয়া শেষে আয়ান ঘড়িতে দেখে প্রায় দুপুর 2টা বাজে।
তাদের হাতে এখনো অনেক সময় আছে, তাই ভেবে দুজনে একটা গাছের নিচে তৈরি বেঞ্চে বসে। ফয়েজ এখনো মনে করতে পারছে না পেনড্রাইভটি সে কোথায় দেখেছে। আয়ান ওই ফ্যাক্টরিতে খোঁজাখুঁজির সময় ফোনে সবকিছু ভিডিও করেছিল। চোখকে যদি কিছু ফাঁকি দেয় তবে কয়েকবার ভিডিও দেখতে তা নজরে আসতে পারে, তাই ভেবে সেই ভিডিওটাই দেখছে সে। তারা যখন নিজেদের কাজে ব্যস্ত ছিল ঠিক সেই সময় সেখানে মায়া উপস্থিত হয়। সে তাদের সামনে দাঁড়িয়ে বলে, আরে ভাইয়া, আপনি এখানে? পরিচিত কণ্ঠ পেয়ে ফয়েজ সামনে তাকালে দেখে মায়া দাঁড়িয়ে আছে। আয়নও দেখে, তবে নিজের ভাবের পরিবর্তন আনে না। সে তার কাজেই মশগুল থাকে। হয়তো কানিজের কথা মতো মায়াকে ইগনোর করার চেষ্টা চালাচ্ছে সে। ফয়েজ থতমত খেয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। এখন একে কি জবাব দিবে তাই ভাবছে হয়তো। কারণ কানিজ যদি জানে সে আয়নের সাথে গাছতলায় বসেছিল তাহলে নিশ্চয়ই তাকে সন্দেহ করবে। সে বলে, আরে মায়া, তুমি এখানে? মায়া হেসে বলে, জি, টিউশনি ছিল 3টার দিকে, তাই যাচ্ছিলাম। আজকে ঠান্ডা আবহাওয়া, তাই ভাবলাম হেঁটেই যাই। ও আচ্ছা। জি, আপনি কি করেন? ফয়েজ কি বলবে ভেবে বলে, আমি আসলে আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। রেস্টুরেন্টে আয়নকে দেখতে পেলাম, তাই ওর সাথে আড্ডা দিচ্ছে। তুমি যোগ দিবে আমাদের সাথে? না, আপনারাই আড্ডা দিন, আমি যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, যাও। মাথায় মায়া চলে যায়। তার ভীষণ অদ্ভুত লাগে। প্রথমত আয়ান আর ফয়েজকে একসাথে দেখে তার উপরে আয়ানের তাকে এমন উপেক্ষা করায়। মায়া চলে গেলে ফয়েজ আর আয়ান হাফ ছেড়ে বাঁচে। হঠাৎ ফয়েজের মনে পড়ে পেনড্রাইভটি কোথায় দেখেছিল সে। শিট। কি হলো? আরে ভাই আমার, পরিচিত কারো মানে আমার বেস্ট ফ্রেন্ডের পেনড্রাইভ ওটা। তাই তো বলি, অত পরিচিত লাগলো কেন? ওর পেনড্রাইভগুলোর একটা বিশেষত্ব, সেগুলোতে কেআই লেখা থাকতো। ওই নিজেই লিখে দিত, যেন কারোর সাথে গলিয়ে না ফেলে। আমি এটা কিভাবে ভুলে গেলাম, তাই ভাবলে অদ্ভুত লাগছে। বাহ, এটা তো ভালোই হলো। আপনার সেই বেস্ট ফ্রেন্ড কোথায় এখন? তার থেকে তো কিছু জানা যেতে পারে। আয়ানের কথা শুনে ফয়েজের মন খারাপ হয়ে যায়। তাকে মন খারাপ করতে দেখে আয়ান বলে, কি হলো স্যার, কিছু বলছেন না কেন? ফয়েজ মন খারাপ করেই বলে, ও মারা গেছে প্রায় 3 বছর আগে। আয়ান কথাটা শোনা মাত্র বলে ওঠে, 3 বছর আগে মারা গেছে কিভাবে? রোড অ্যাক্সিডেন্টে। তবে আমার কিছু খটকা আছে, ওর মৃত্যু নিয়ে তো এখনো ক্লিয়ার করতে পারিনি আমি। আর এই পেনড্রাইভটা পাওয়ার পর আমারও কেমন যেন অদ্ভুত লাগছে। আপনার কি নিয়ে খটকা লেগেছিল? ওর যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন অ্যাক্সিডেন্টে প্রায় 1-1.5 ঘন্টা আগে ওই আমাকে কল দিয়েছিল। আমরা দুজনে একসাথেই এনএসএ পরীক্ষা দিয়েছিলাম। তবে এক টিমে প্রথমে কেসটা পাইনি, আমি ওর আলাদা কেস পেয়েছিলাম। ও যে কেস পেয়েছিল তা গোপন ছিল বিধে আমাকে বলতে পারেনি, আজ পর্যন্ত জানতে পারেনি। কিন্তু এখন আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আমার মনে হয় ওর মৃত্যুর সাথে পেনড্রাইভটির কোনো কানেকশন আছে। আমারও তাই মনে হয়। না হলে যতদিন আগে আপনার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল ততদিন আগের কেন হবে পেনড্রাইভ? আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? যে ফ্যাক্টরি গিয়েছিলাম ওখান থেকে প্রায় 15 মিনিটের রাস্তা। স্যার, বলো। এবার আমি শিওর আপনার ফ্রেন্ডের মৃত্যুর সাথে ওই ফ্যাক্টরি, পেনড্রাইভ আর ড্রাগ পাচারের কোনো কানেকশন নিশ্চিত আছে। আমিও শেয়ার হলাম। তবে কি জানো, ওর কর্ণ না ধরতে পারার অপরাধ বোধ আজও আমার মাঝে কাজ করে। ভীষণ খারাপ লাগে। আমি ওকে আমার ভাইয়ের মতো দেখতাম, সেখানে ওর লাশ আমার কাঁধে তোলা লেগেছে। কথাগুলো বলতে বলতে ফয়েজের চোখ থেকে গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আয়ন বুঝে তার অবস্থাটা, তাই বলে, কাল আরেকবার আস্তানায় চলেন। আগের এই ফ্যাক্টরি রিলেটেড যে কেসটা ছিল তার ফাইলগুলো খুঁজে চেক করতে হবে। সাবধানে বাসায় যাও এখন। আপনিও সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুজনেই যার যার বাসায় চলে যায়। ঘরে এসে কানিজের জন্য আনা আপেলগুলো সে টেবিলের উপরে রাখে। বিছানার দিকে তাকালে কানিজকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। মেয়েটা ঠান্ডায় একটা মোটা কাঁথা গায়ে দিয়ে গুটিসুটি মেরে বিড়ালের বাচ্চার মতো ঘুমিয়ে আছে। তাকে ওভাবে ঘুমাতে দেখে ফয়েজ হেসে ওঠে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজেও কানিজের কাঁথার মধ্যে ঢুকে পড়ে। ঠান্ডা হাতে কানিজকে জড়িয়ে ধরে। হঠাৎ ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে কানিজ কেঁপে ওঠে। বিরক্তি নিয়ে হাত সরিয়ে দিতে চাইলে
টেবিলে ফয়েজ হাতের বাঁধন আরো দৃঢ় করে। কিছু সময় কানিজ নড়াচড়া করে আবার ফয়েজের বুকে গুটিসুটি মেরে গভীর ঘুমে তলিয়ে যায়। ফয়েজ নিজেও তাকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। পরদিন ভার্সিটিতে কানিজদের ক্লাস টিচার এসে সবাইকে জানায় সামনের মাসে 15 তারিখ ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাওয়া হবে চট্টগ্রাম, স্থান পতেঙ্গা আর বান্দরবন। তাই যেন সকলে নিজেদের নাম জমা দিয়ে দেয়। সাথে ফয়েজ আর আরও 3 জন প্রফেসর যাবেন। আর তৃতীয় বর্ষের কিছু শিক্ষার্থী যাদের পারফরমেন্স ভালো তাদের নেওয়া হবে শুধু তৃতীয় বর্ষের, যেন তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের গাইড করতে পারে। এইসব কথা শেষে ক্লাস শুরু করেন তিনি। এভাবে ক্লাস শেষ হয়। ছুটির পর কানিজ আর মায়া ক্যাম্পাসে হাঁটছে। মায়া কানিজকে বলে, কাল ভাইয়াকে আয়নের সাথে দেখলাম। আয়ান, হুম হুম, তো কত সম্মান দিব। আমাকে কাল ইগনোর করেছে জানিস? ভাব দেখে মনে হচ্ছিল আমাকে চেনেই না। মায়ের রিয়াকশন দেখে কানিজ মনে মনে হাসে। সে পিঞ্চ করে বলে, তুই তো চাস না অ্যাটেনশন, তাহলে ইগনোর করলে ক্ষতি কি? না, আমি তো তা বলিনি। আমি বলেছিলাম যে এতদিন আগে পিছিয়ে ঘুরলো, যেই না আমার উপর থেকে আগ্রহ কমে গেছে অমনি ইগনোর করতে শুরু করেছে। আর তুই কত গুনগান করছিলি তাই বলছিলাম। ও আচ্ছা, তা তুই যখন পাত্তা দিবি না তখন তোর পিছে পড়ে থেকে লাভ কি বল? মায়া শুকনো হেসে বলে। হ্যাঁ তাই তো। তারা ক্যাম্পাসে যাওয়ার সময় দেখে আয়ান আর তার কিছু ক্লাসমেট বিপরীত দিক থেকে আসছে। তার মধ্যে 2 জন মেয়ে আছে যারা পারলে আয়নের কোলে উঠে যায়। এমনভাবে হাঁটছে যে একটু 19-20 হলে আয়নের উপরে পড়বে। আয়নও কিছু বলছে না। সে নিজের মতো সাফিনের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছে। মায়া তা দেখে মন খারাপ করে। তার মন খারাপ কেন হচ্ছে তা সে নিজেও জানে না, কিন্তু তার ভীষণ খারাপ লাগছে। কান্না পাচ্ছে ভীষণ। কানিজদের সামনে এসে আয়ান কানিজকে বলে, আরে কানিজ, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ভাইয়া গেটের কাছে তোমার জন্য দাঁড়িয়ে আছে, জলদি যাও। কানিজ অল্প হেসে বলে, হুম, আচ্ছা ভাইয়া। বলে যে যার রাস্তায় চলে যায়। মায়াকে এবারও উপেক্ষা করে তার খারাপ লাগে। ওই যে বলে না, কারো থেকে বেশি ইম্পর্টেন্স পেয়ে গেলে পরে তার ইগনোরেন্স সহ্য করা কঠিন। ব্যাপারটা ঠিক তেমনই ঘটেছে মায়ের সাথে। সে নিজেও মন খারাপ করে নিজের পথে যায়। আয়ান মায়ের অগোচরে তার মন খারাপ খেয়াল করে। তার নিজেরও অনেক খারাপ লাগছে, তবে কিছু পেতে গেলে যে একটু কষ্ট পেতেই হবে। মায়াকে কষ্ট দিতে গিয়ে তারও আবার কষ্ট বেশি লাগে, কিন্তু এটা করতেই হবে। ইনশাল্লাহ এটি ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে। কানিজ গিয়ে গাড়িতে উঠে বসলে ফয়েজ গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যাওয়ার পর কানিজ দেখে গাড়ি বাড়ির রাস্তায় যাচ্ছে না। তা দেখে ফয়েজকে বলে, আরে বাড়ি তো ওইদিকে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? গাড়ি চলছে একটি নির্জন রাস্তা দিয়ে। কানিজ এই পর্যন্ত প্রায় 10 বার জিজ্ঞেস করেছে তারা কোথায় যাচ্ছে, তবে ফয়েজ কোনো প্রত্যুত্তর করেনি। তাই কানিজ নিজেও আর কিছু বলে না। প্রায় 2 ঘন্টার জার্নির পর গাড়ি একটি রেস্টুরেন্টের সামনে থামে। কানিজ রেস্টুরেন্ট দেখে প্রশ্ন করে, আচ্ছা রেস্টুরেন্টে কেন আসলাম? ভেতরে চলো, গেলেই দেখতে পাবে। তারা ভেতরে গিয়ে দেখে রেস্টুরেন্টে অনেক সুন্দর করে লাল সাদা বেলুনে সাজানো আছে। সাদা আর লাল গোলাপের পাপড়ি ছড়াছড়ি চারিপাশে। হুট করে কানিজের পেছনে বেলুন ফোটানো হয়। কানিজ ভয় পেয়ে ফয়েজকে জড়িয়ে ধরে। পিছে দেখলে দেখে আয়ান বেলুন ফাটিয়েছে। তার সাথে ফাতিহা আউসাফ, ফাহাদ আউসাফ, কণিকা ইয়াসমিন, কবির ইব্রাহিম, আয়ানের দাদু, সাফিন, বারিশ, মায়া ও তার মা আছে। সবাইকে একসাথে দেখে কানিজ অবাক হয়ে যায়। আজ কি গুরুত্বপূর্ণ কিছু আছে নাকি? সবাই এমন একসাথে কেন? আজ তারিখ কত? কিছু সময় ভেবে কানিজের মনে পড়ে আজ 28শে ডিসেম্বর, অর্থাৎ তার জন্মদিন। সে তো ভুলে গিয়েছিল। সবাই মনে রেখেছে তাহলে? হঠাৎ ফয়েজ তার চোখ বেঁধে দেয়। কানিজ অবাক হয়ে বলে, আরে আবার কি হলো, চোখ কেন বেঁধেছেন? আরো কিছু আছে, ওয়েট। বলে তাকে কোলে তুলে নেয়। বড়দের সামনে এভাবে কোলে তুলে নেওয়ায় বেশ লজ্জা পায় কানিজ। সে ফয়েজকে বলে, বড়দের সামনে এমন কোলে কেন নিচ্ছেন? ওনারা কি ভাববে? চুপ থাকো, কেউ কিছু ভাববে না। চোখ বেঁধে হেঁটে হেঁটে যেতে গিয়ে যদি পড়ে যাও তখন? তার একটা কথা বলবা না। কানিজ তার কথা শুনে চুপে যায়। কিছু সময় পর ফয়েজ কানিজকে একটা রুমে এনে নামিয়ে দেয় কোল থেকে, তারপরে চোখ খুলে দেয়। হুট করে চোখ আলো পড়ায় কানিজ চোখ খিচে বন্ধ করে নেয়। তারপরে আস্তে আস্তে চোখ খুলে দেখে সামনে টেবিলে একটা রেড ভেলভেট কেক রাখা। সারা রুম বাইরের মতোই সাজানো, সাথে দেয়ালে বেলুন দিয়ে লেখা হ্যাপি বার্থডে গাঞ্জুস ইয়ারা আউসাফ। কানিজ এত কিছু দেখে অবাক হয়ে যায়। ভাইয়ের মৃত্যুর পর তেমনভাবে কখনো তার জন্মদিন করা হয়নি। মূলত সেই করতে দেয়নি। সে বেঁচে থাকতে জন্মদিনের সব
আয়োজন একা হাতে করত বোনের জন্য স্পেশালভাবে, তাই সে যাওয়ার পর কানিজের আর মন সায় দেয়নি কখনো জন্মদিন পালন করতে। আজ এসব দেখে সে ভীষণ আবেগী হয়ে পড়ে। চোখের কোণে সুখের অশ্রু ধারা দিয়েছে তার চোখে পানি দেখে ফয়েজ আস্তে করে বলে, কি হলো জান, কাচ্ছ কেন? আয়োজন পছন্দ হয়নি? তার কথা শুনে কানিজ তার দিকে মুচকি হেসে তাকিয়ে বলে, পছন্দ হবে না কেন? ভীষণ পছন্দ হয়েছে। আমার মনেই ছিল না আজ আমার জন্মদিন। আপনারা মনে রেখেছেন, এত কিছু করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আয়ান পিছন থেকে বলে, আপনাদের কপতির আলাপ শেষ হলে কেকটা কি একবার কাটা হবে? আমার ভীষণ মন টানছে কেকের জন্য। তার বাচ্চামো কথা শুনে সবাই হেসে ফেলে, মায়া ছাড়া। সে এখনো প্রতিনিয়ত অবাক হয়ে চলেছে আয়নের উপেক্ষা পেয়ে। তার আসলেই বিশ্বাস হচ্ছে না যে ছেলেটা কাল পর্যন্ত তাকে ভালোবাসে বলে মুখে ফেনা তুলে ফেলেছিল, সে নাকি এখন তাকে উপেক্ষা করে চলছে। আসলেই অদ্ভুত না? কানিজ আয়নের কথা শুনে কেক রাখা টেবিলের দিকে এগিয়ে যায়। ফয়েজ তার হাতে প্লাস্টিকের চাকু ধরিয়ে দেয় কেক কাটার জন্য। সে কেক কেটে আগে ফয়েজকে খাইয়ে দেয় সকলের কথা মতো, তারপরে দুই বাবা মাকে খাইয়ে দেয়। ফয়েজ কেক টুকরো করে সকলকে প্লেটে করে দেয়। সকলে কেক খেয়ে রেস্টুরেন্টে বসে আড্ডা দেয়। এর মাঝে একবারের জন্যও আয়ান মায়ের দিকে তাকায়নি। আসলে তাকায়নি বলে ভুল হবে, সে তাকিয়েছে, তবে মায়ের অগোচরে। মায়াকে আজ ভীষণ সুন্দর লাগছে। হলুদ কামিজের উপরে বাদামি সোয়েটার, সাথে বাদামি হিজাব। আর কার কাছে কেমন জানে না, তবে আয়নের কাছে তাকে এই মুহূর্তে চোখ ধাঁধানো সুন্দর মনে হচ্ছে। তবু কিছু করার নাই, উপেক্ষা করা ছাড়া। সকলে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়ে যে যার বাসার উদ্দেশ্যে। কবির ইব্রাহিম তার গাড়ি করে ফাহাদ আউসাফ, ফাতিহা আউসাফ ও নিজের সহধর্মীকে নিয়ে চলে যান। আয়ান তার দাদুকে নিয়ে বাইকে চলে যায়। সাফিন আর বারিশ নিজ নিজ বাইকে চলে যায়। ফয়েজ মায়া আর তার মাকে বাড়িতে পৌঁছে দেবে, তাই তাদের নিয়ে গাড়িতে নিয়ে বসে। কানিজ আজ ভীষণ খুশি। এমন যত্নশীল স্বামী থাকলে কি কেউ অখুশি থাকতে পারে বলে কানিজ জানা নেই। মায়াদের পৌঁছে দিয়ে ফয়েজ তার পছন্দের সেই লেকের ধারে নিয়ে যায় কানিজকে লেকের ধারে দাঁড় করিয়ে তার সামনে হাঁটু মেরে বসে বলে, শুভ জন্মদিন আমার প্রিয়তম সহধর্মিনী। দয়া করে ভবিষ্যতের দিনগুলো তোমার জীবনে উচ্ছ্বাস বয়ে আনুক। আমার সাথে রাগারাগি হোক, ঝগড়া হোক, তবে প্লিজ কখনো আমাকে ভুল বুঝে ছেড়ে যেও না। বড্ড ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া আমি এক চাকার সাইকেলের মতো, জোড়াহীন জুতার মতো, সুরহীন গানের মতো। প্লিজ সবসময় আমার পাশে থেকো। কথাগুলো শেষ করে ফয়েজ পকেট থেকে একটা হীরের আংটি বের করে কানিজের সামনে হাত পাতে। কানিজ তার হাত এগিয়ে দিলে ফয়েজ তার হাতে আংটিটি পরিয়ে দিয়ে আংটি পরা আঙ্গুলে একটা চুমু দেয়। বসা থেকে উঠে দাঁড়িয়ে কানিজের কপালে একটা দীর্ঘ চুমু এঁকে বলে, উপহার পছন্দ হয়েছে বউ? কানিজ তীব্র উচ্ছ্বাসিত হয়ে বলে, চুপ। বলে ফয়েজকে জড়িয়ে ধরে। ফয়েজ নিজেও তার ভালোবাসার বউকে শক্ত করে জড়িয়ে ধরে। বেশ অনেকটা সময় এভাবেই পার হয়ে যায়। তারপরে কানিজ ফয়েজকে ছেড়ে লেকের ধারে গিয়ে বসে পড়ে। ফয়েজ নিজেও গিয়ে তার পাশে বসে। ফয়েজকে বসতে দেখে কানিজ তার দিকে সরে এসে তার বাহু পেঁচিয়ে ধরে কাঁধে মাথা রাখে। দুজনে অনেকটা সময় এইখানে উপভোগ করে আবার বাড়ির পথে রওনা দেয়। কেটে গেছে 10টা দিন। এর মাঝে আয়ানকে মায়ের দিকে তেমন পাত্তা দিতে না দেখা যায়নি। মায়ের অনেক খারাপ লাগলেও করার কিছু নেই। এতদিনে আয়নের তার প্রতি ভালোবাসা দেখে সে নিজেও তার প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে এখন কষ্টটা একটু বেশিই লাগছে। তবে কি আর করার, এমনটা তো হওয়ারই ছিল। সে নিজেই তো এই পথ বেছে নিয়েছে। ভার্সিটি এসে কোনো দিক না দেখে সে ক্লাসে চলে যায়। কিছু সময় পর কানিজ আসে। সে আসার সময় দুটো গরম গরম কফি কিনে এনেছিল ক্যান্টিন থেকে দুজনের জন্য। এই বছর মনে হচ্ছে শীতটা একদম জেগে বসেছে, তাই চা বা কফি না হলেই নয়। কিছু সময় পর প্রফেসর আসলে ক্লাস শুরু হয়। আয়ান একটা কাজ শেষে বাড়ি ফিরছিল। জরুরি কাজ থাকায় আজ সে ভার্সিটি যায়নি। রাস্তায় ফার্মেসির সামনে বাজারের ব্যাগ হাতে মায়ের মাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার সামনে বাইক থামিয়ে আয়ান প্রশ্ন করে, আন্টি আপনি এখানে? মায়ের মা আয়ানকে বেশ কয়েকবার দেখেছিল বিধায় চিনতে পেরে বলে, আসলে বাবা, বাজার করতে এসেছিলাম। আজ সকালে মায়া বলেছিল ওর নাকি চিংড়ি খেতে ইচ্ছে করছে, তাই চিংড়ি আর কিছু তাজা সবজি কিনলাম। তোমার আঙ্কেল তো নেই, সে থাকলে নিজেই বাজার করতো। এখন সব মেয়েই করে, আমাকে কিছু করতে দেয় না তেমন, তাই মেয়েকে না জানিয়েই বাজার করতে বের হয়েছিলাম। পথে মনে পড়লো আমার ওষুধ প্রায় শেষের পথে,
তাই কিনে নিলাম, না হলে মেয়েকে আবার বের হতে হতো। ও আচ্ছা। কিন্তু এখন রিক্সা পাচ্ছি না, বাসায় যাব তো। আপনার যদি কোনো সমস্যা না থাকে বাইকে পৌঁছে দিয়ে আসি আন্টি। আয়নের ভদ্রভাবে করা প্রশ্নে মায়ের মা একেবারেই রাজি হয়ে যায়। তিনি যেহেতু ছেলেটিকে চেনেন তাই তার কোনো সমস্যা নাই। তিনি বাইকে উঠে বসলে আয়ন ঠিকানা জিজ্ঞেস করে। যদিও সে এর আগে মায়াকে দিয়ে এসেছে, তবে তা তো আর মায়ের মা জানে না, তাই আর কি জিজ্ঞেস করা। একজন এনএসআই অফিসার হয়ে এসব ভুল করা তো আর আয়ানকে মানায় না, তাই না? মায়ের মাকে পৌঁছে দিয়ে আয়ন নিজের বাড়ির দিকে চলে যায়। যদিও আয়েশা বেগম তাকে বাসায় যেতে বলেছিলেন, তবে নানান বাহানা দিয়ে অন্যদিন যাবে বলে সে কেটে পড়ে। তবে তার এই উপকার আয়েশা বেগম মনে দাগ কেটে যায়। আয়ানকে তিনি যেমন ভদ্র ভেবেছিলেন, ছেলেটি তেমন পরোপকারীও বটে। তিনিও বাসায় ঢুকে পড়েন। রাত 8টার মতো বাজে। কাল ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাওয়া হবে। কানিজের বাসে জার্নি করতে সমস্যা হয়, তাই ভয়েস প্রিন্সিপালের সাথে কথা বলে কানিজ, আয়ান আর মায়াকে নিজের গাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি নিয়েছে। অর্থাৎ ফয়েজরা 4 জন গাড়িতে যাবে, বাকিরা বাসে যাবে। গন্তব্যে পৌঁছে সকলে আবার একত্রিত হবে। কানিজের শারীরিক অবস্থা বিবেচনা করে প্রিন্সিপাল রাজি হয়ে গিয়েছিলেন অনুমতি দিতে। এখন ফয়েজ আর কানিজ ব্যাগপত্র গোছাচ্ছে। এরই মধ্যে মায়ার কল আসে কানিজের নাম্বারে। কানিজ কল রিসিভ করে সালাম দেয়। মায়া সালামের উত্তরে দিয়ে বলে, কি কি নিলি? পানির বোতল, জামা কাপড়, শুকনো খাবার, ব্রাশ, পেস্ট আর প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিসপত্র। বইন, এত কিছু নিলি কিসে? লাগেজ নিয়ে যাচ্ছিস নাকি? নিলেও বাকি, আমরা তো গাড়ি করেই যাব, চাইলে 4-5টা লাগেজের জিনিসপত্র নিতে পারি। তাই বলে এত কিছু? কখন কি লাগে কে জানে, তাই ব্যাকআপ রাখা ভালো। আচ্ছা, আমি কি কি নিব? যা খুশি নে। তোর ব্যাগ তুই নিবি, আমারে জিজ্ঞেস কেন? ধুর বইন, কিচ্ছু বুঝিস না। কি নিব না নিব, জীবনে প্রথমবার যাচ্ছি ভার্সিটি থেকে ট্যুরে। কি নিতে হয় না হয় কিছুই তো জানি না। তোর জামাই তো প্রফেসর, তার আগের অভিজ্ঞতা আছে, তাই জিগাইলাম। এক কাজ কর, পানির বোতল রাখ, জামা কাপড় রাখ, নিজের প্রয়োজনীয় যা যা লাগে রাখ। আমি তো জাস্ট ফার্স্ট এড কিট রেখেছি, তো আর কোনো সমস্যা নেই, তুই ওগুলো নিলেই হবে। আচ্ছা, কি করিস? ব্যাগ গুছাই। আচ্ছা গুছা তাহলে, আমিও গুছিয়ে নেই। ওকে বইন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কানিজ কল কেটে বিছানার উপরে ফোন রাখে। ফয়েজ এতক্ষণ বিছানায় 2 পা ভাঁজ করে বাবু হয়ে বসে বাম হাত বাম পায়ের হাঁটুর উপরে রেখে গালে হাত রেখে কানিজের দিকে তাকিয়েছিল। কানিজ তা দেখে বলে, সব নেওয়া শেষ? ফয়েজকে উত্তর না দিতে দেখে কানিজ তার সামনে নিজের ডান হাত নাড়ায়। ফয়েজের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কোথায় হারিয়ে গেলেন? তোমার মাঝে। মুগ্ধ গলায় কথাটা বলে ফয়েজ। কানিজ একটু ভাব নিয়ে বলে, তাই নাকি? হওয়ারই কথা, কার বউ দেখতে হবে না? কথাটা বলে কানিজ ড্রেসিং এর সামনে যেতে নিলে ফয়েজ তার হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে নেয় তাকে। তার কাঁধে মুখ গুজে একটা লম্বা শ্বাস নিয়ে তার শরীরে ঘ্রাণ টেনে নিয়ে বলে, হুম, এখন যার বউ তাকে একটু আদর করার সুযোগ দিন ম্যাডাম। বলে কানিজের কাঁধ গলা ঝুড়ে চুমু দিতে শুরু করে সে। কানিজ ছটফট করে বলে, উফ, আপনার মাথায় সবসময় এইসবই ঘুরে নাকি? অনেক কাজ আছে, ছাড়েন তো এখন। হুম হুম, ওসব পরে, আগে স্বামীর খেদমত করুন ম্যাডাম, আল্লাহ সন্তুষ্ট হবেন। আমি তো চাই আমার বউয়ের উপর আল্লাহ সন্তুষ্ট হোক, তাই তো এত সুযোগ করে দিই সব বাড়ানোর। তবে ম্যাডামের তা পছন্দ হয় কই? শেষ কথাগুলো একটু হতাশ কণ্ঠে বলে কথা শেষে একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে। যেন কত হতাশ সে এই বিষয়ে। কানিজ তার কথা বলার ধরন দেখে হেসে পড়ে। আচ্ছা, তাই নাকি? গো বউ, তবে তুমি তো বুঝো না, একটা গান মনে পড়লো, শুনবে? কেন নয়? আচ্ছা শোনো তবে। বলে ফয়েজ কানিজকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে গাইতে থাকে। তার গান শুনে কানিজ বলে, আমি বুঝি না যখন অবুঝ বউ নিয়ে খুশি থাকো। আমি তো অনেক খুশি আছি বউ। ভালো ছেলে। এবার আমাকে ছাড়ুন, কাজগুলো শেষ করে তারপর আদর করা যায় কিনা ভেবে দেখবো। ফয়েজ খুশি হয়ে বলে, সত্যি? একদম পাক্কা।
এবার ভালো ছেলের মতো ছেড়ে দিন। ফয়েজ ছাড়ে, তবে বেশ কয়েকটা চুমু দেওয়ার পর কানিজ ছাড়া পেয়ে আগের সব কাজগুলো শেষ করে। তারপরে নিচে চলে যেতে পা বাড়ালে ফয়েজ তার হাত টেনে অসহায় কণ্ঠে বলে। এটা কিন্তু কথার খেলাপ হচ্ছে বউ। কানিজ ফয়েজের গালে দুটো চুমু দিয়ে বলে, আপাতত এটা নিয়ে খুশি থাকুন, বাকিটা ঘুমানোর আগে পুষিয়ে দেবো। এখন রান্না করতে হবে। ফয়েজ নিজেও কয়েকটা চুমু দিয়ে ছেড়ে দেয় কানিজকে। কানিজ নিজে চলে যায় রান্না করতে। ফয়েজ নিজের ফোন নিয়ে বিছানার উপরে বসে। আয়ানকে কল দিলে সে রিসিভ করে সালাম দেয়। ফয়েজ সালামের উত্তর করে বলে, সব ফাইলপত্র নিয়েছে তো? জি স্যার, সব নিয়েছি। কাফির কেসের ফাইলগুলো? জি, ওগুলোও নিয়েছি। আচ্ছা, কাল সকাল 7টার সময় বাস ছাড়বে ভার্সিটির। আমরাও সে সময় বের হব। তো বাসের সামনে দাঁড়াবা, তোমাকে পিক করে নেব বাসা থেকে। জি আচ্ছা স্যার। কিছু সমস্যার কারণে আগে ফয়েজের বন্ধুর কেসের ফাইলগুলো দেখার কথা হলেও আর আস্তানায় যাওয়া হয়ে ওঠে না। তাই আয়ান গিয়ে আগের দিন ফাইলগুলো নিয়ে আসে। চট্টগ্রাম গিয়ে তখন তা দেখা যাবে আর আলোচনা করা যাবে। আরও কিছু কথা হয় দুজনের মাঝে। তারপরে কথা শেষে ফয়েজ কল কেটে নিচে নেমে আসে। আজ কানিজ ফুলকপির ভাজা, টমেটোর সালাদ আর রুটি বানিয়েছে। সকলেই তাদের প্রিয় রাঁধুনির খাবার বেশ আয়েশ করে খাওয়া শেষ করে গল্পে মত্ত হন। কাল কানিজরা যে ট্যুরে যাবে তাই আজকের আড্ডার প্রধান বিষয়বস্তু। ফাতিহা আউসাফ কানিজকে বলে, সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ আম্মু, তুমি যা যা বলেছো সব নিয়েছি। আচ্ছা। ফাহাদ আউসাফ কানিজকে বলেন। নিজের খেয়াল রাখবি কিন্তু আম্মু। তারপর তিনি ফয়েজকে বলেন, এই যে আব্বাজান, আমার আম্মুকে তোমার সাথেই পাঠাচ্ছি কিন্তু। সুস্থ নিয়ে যাচ্ছ, এভাবেই যেন ফেরত পাই। ফয়েজ একটু মেখে রাগ করে বলে, তা তো ভাবি, তবে এখন কি সবার আম্মুই সব নাকি? আমি কিছুই না। তার দুষ্টুমি দেখে সবাই হেসে ওঠে। ফাতিহা আউসাফ বলেন, না না আব্বাজান, তুমি কেন কেউ হবে না? তোমার জন্যই তো আমাদের আম্মাকে পেয়েছি। সবাই আরেক দফা হাসে। আউসাফ পরিবার প্রাণ খুলে হাসে। শুধু আউসাফ পরিবারই না, বরং যে সকল পরিবারের সদস্যরা নিজেদের সময় দেয় তারা সকলেই প্রাণ খুলে হাসতে পারে। পরিবারকে সময় দেয়া শত সহস্র রোগের ঔষধ। কেউ যদি চিন্তামুক্ত থাকতে চায় তবে অবশ্যই তার উচিত নিজের পরিবারকে সময় দেওয়া, যেমন ফয়েজ দেয়। নিজের পরিবারকে সময় দেয় বলেই তো সে এত চাপ, এত টেনশন থাকার পরও প্রাণ খুলে হাসে। দিনের কিছুটা সময় হলেও সকল চিন্তা তাকে টাটা বাই বাই করে বিশ্রাম নিতে চায়। সকলে প্রায় রাত 11:30 পর্যন্ত গল্প করে যে যার ঘরে ঘুমাতে চলে যায়। ঘরে এসে ফয়েজ কানিজকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে, বলে, বউ, এখন ঝটপট 250-300টা চুমু দাও, আমার ভীষণ ঘুম পাচ্ছে। 250-300? কমই তো বলেছে। আপনার কম আপনার কাছেই রাখেন, আমি এতগুলো দিতে পারবো না। দেবে না? না। কানিজের না বলতে না বলতেই ফয়েজ উল্টো ঘুরে শুয়ে পড়ে। অভিমানী কণ্ঠে বলে, আজ থেকে আমি সিঙ্গেল, আমাকে কেউ যেন ভুল করে পিছন থেকে জড়িয়ে না ধরে। কানিজ মুচকি হেসে জড়িয়ে ধরে বলে, আমি তো ধরবো। ফয়েজ মিছি ছাড়ানোর অভিনয় করে বলে, জড়িয়ে তো ধরেছে, তবে চুমু যেন ভুল করে না খায়। তার বলতে দেরি কানিজেরটা তাকে টপাটপ 20-25টা চুমু দিতে দেরি হয় না। যে না কানিজ চুমু দিয়ে উঠে আসতে নিবে অমনি ফয়েজ তাকে বিছানায় শুয়ে নিজে তার উপরে শুয়ে তার ঠোঁট জোড়ায় হামলা চালায়। 7-8 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে বলে, এবার বাধ্য হওয়ার পালা আমার। বলে সে নিজের আদর পুষিয়ে নিতে শুরু করে। কানিজ নিজেও তাকে সাড়া দেয়। সকাল 8:20, আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়ি চলছে তার আপন গতিতে। ভেতরে 4 জন মানবী আপন আপন কাজে বিভোর। ফয়েজরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সকাল 7টার সময়। আইনকে সে নিজের সাথে নিয়ে যাচ্ছে, একা অত দূর ড্রাইভ করে যেতে পারবে না তাই বলে। আর মায়াকে নেওয়ার পারমিশন পেয়েছে, তার আম্মু তাকে বিশ্বাস করে ট্যুরে পাঠাচ্ছে সেই অজুহাতে। মায়া এক দৃষ্টে জানালার বাহিরে তাকিয়ে আছে। আয়ন এখনো তাকে উপেক্ষা করে চলেছে। তবে এখন তার কেন যেন সহ্য হচ্ছে না তার খুব করে ইচ্ছে করছে আয়ান তার সাথে কথা বলুক, আগের মতো তার সাথে খুনসুটিতে মেতে উঠুক। তবে তীব্র আত্মসম্মান বোধের কারণে তা প্রকাশ করতে পারছে না। আয়ান যেই থেকে গাড়িতে উঠেছে সেই থেকেই ফোনে কিছু একটা দেখতে ব্যস্ত। তবে বোকা মায়া তো আর জানে না তার অব্যক্ত প্রণয় পুরুষ যে তারই স্থিরচিত্তের
প্রতি এমন গভীরভাবে চেয়ে আছে। অবশ্য বোঝবার কথাও নয়, আয়ন বেশ ভালো মতোই ও নিজের উপেক্ষা কার্য চালিয়ে যাচ্ছে। কানিজের করা নির্দেশ যতদিন না মায়া নিজের অনুভূতি বুঝে প্রকাশ করবে ততদিন আয়ান তাকে যেন উপেক্ষা করে, নয়তো তার কেউ আর আয়ানের সাহায্য করবে না এই বিষয়ে। তাই কি আর করার, বোনের কথা মেনে নিয়েছে সে এক বাক্যে। কানিজ আজ চুপচাপ গভীরভাবে সামনের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করছে, হয়তো সকালে সেই ডায়েরিটা নিয়ে। সকালে কানিজ সব গোছানো ব্যাগপত্র ড্রয়িং রুমে সোফার উপরে রেখে ঘরে যাই তৈরি হতে। ফয়েজ গাড়ি বের করতে গেছে, যাওয়ার আগে বলে গেছে সে যেন তৈরি থাকে। কানিজ সেই কথা মতোই কাজ শেষ করে তৈরি হতে গেছে। ঘরে গিয়ে কি একটা প্রয়োজনে ফয়েজের ডেস্কের ড্রয়ার খুলতে চায়, তবে তার লক থাকায় পারে না। আশেপাশে চাবি খুঁজলে ডেস্কের এক তাকের কোণায় তা পেয়ে যায়। তা নিয়ে ড্রয়ার খুলে নিজের প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে ড্রয়ার বন্ধ করতে নিলে একটা ডায়েরির মতো কিছু নজরে পড়ে। ভালো মতো দেখতে নেবে সেই সময় ফয়েজের ডাক শুনতে পায়। তাই তাড়াহুড়ো করে ড্রয়ার বন্ধ করে চাবি আবার আগের জায়গায় রেখে কাগজগুলো আর নিজের ব্যাগ নিয়ে নিচে নেমে যায়। বর্তমানে কানিজকে এমন চুপচাপ দেখে ফয়েজ অবাক হয়। যেই মেয়ে কাল রাত পর্যন্ত কোথায় যাবে, কি করবে না করবে তা নিয়ে এক্সাইটমেন্টের শেষ ছিল না, সেই মেয়ে নাকি এখন চুপচাপ আছে। তা কি মানা যায়? একদম না। তাই সে কানিজকে ডাক দেয়। 2-3 বার ডাক দিল সে যখন কোন শুনে না, তখন ফয়েজ তার বাম হাত কানিজের গালের ওপরে রাখে। ঠান্ডা হাতের স্পর্শে কানিজ তার ভাবনার জগৎ থেকে ফিরে আসে। পেছনে দুজনে কানিজের এমন অদ্ভুত আচরণে অবাক হয়। পাশে বসে এতবার ডাকার পর সাড়া পাওয়া গেল তার। বিষয়টা কি অবাক হবার নয়? কানিজ ভাবনার জগৎ থেকে ফিরে নাক মুখ কুচকে ফয়েজকে বলে, উফ, কত ঠান্ডা হাত। ফয়েজ বলে, ডাকলাম অতবার, শুনল না কেন? ডাকছিলেন? বলে সে পেছনে দুজনের দিকেও তাকায়। দেখে দুজনে অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে, মানে সত্যি ফয়েজ ডেকেছে। কানিজ কি বলবে না বুঝে বোকা বোকা হেসে বলে, ও, আসলে খেয়াল ছিল না। সকলে ব্যাপারটা হজম করে নিতে চায়। আয়ান মায়া পারলেও ফয়েজ পারে না হজম করতে। সে দেখেছে কানিজ সকালে ঘর থেকে বের হবার পর থেকে কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। কিছু কি হয়েছে? হলেও বাকি জানা নাই ফয়েজের, তবে জানার চেষ্টা সে অবশ্যই করবে। পরিবেশ হালকা করতে আয়ান বলে, শীতকালে শীতটা এবার বেশ ভালোই পড়েছে না, কি বলেন? ফয়েজ বলে, একটু বেশি জেগে বসেছে শীত এবার। একদম। তবে এই আবহাওয়াটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, স্নিগ্ধ স্নিগ্ধ। তা একদম সত্য বলেছ। আবহাওয়ার সাথে পরিবেশ জমাতে কিছু করা যাক। কানিজ আগ্রহ নিয়ে বলে, কি করবেন? আয়ান ভাবার ভান করে বলে, আন্তাক্ষরী খেললে কেমন হয়? কানিজ উৎফুল্ল হয়ে বলে, বেশ হয়। তার উৎফুল্লতা দেখে ফয়েজের মনে প্রশান্তি খেলে যায়। সে তো এই মেয়েটাকে এমন উৎফুল্লই দেখতে চায়। মন মরা থাকলে যে তাকে একদম ভালো লাগে না তা কি সে জানে? জানলে হয়তো তার সামনে অন্তত মন খারাপ করে থাকতো না। আয়ান কানিজের উৎফুল্লতা দেখে ফয়েজ বলে, তাও তো খেলাই যায়। তবে কেউ কি সকালে নাস্তা করেছো? তার কথায় সবার ধ্যান ভাঙে। সবার মনে পড়ে তারা সকালের নাস্তা করেনি। আসলে ট্যুরে যাবার খুশিতে এই বিষয়টা তারা ভুলেই বসেছিল। যেই না মনে পড়ে অমনি তিনজনের পেট একসাথে আওয়াজ করে ওঠে। তিনজনের দিকে তাকায়, আবার ফয়েজের দিকে তাকায়। সবাই একসাথে হেসে ওঠে। ফয়েজ বলে, ছোটবেলায় টমের জেরে দেখতাম, তখন একটা জিনিস দেখেছিলাম। টম হুটহাট কোথাও থেকে লাফ দিলে আটকে থাকতো, যতক্ষণে সে টের পেত সে পড়ে যাচ্ছে। তোমাদের অবস্থাও তেমন, যখন মনে পড়লে কিছু খাওনি তখন ক্ষুধা পেল। এখন তো প্রচুর ক্ষুধা পেয়ে গেল ভাইয়া, জলদি গাড়ি কোনো রেস্টুরেন্ট বা হোটেলের সামনে দাঁড় করান। তার কথা শুনে সবাই আরেক দফা হাসে। আয়ান হাসি থামিয়ে বলে, ফয়েজ হেসে পাশের একটা রেস্টুরেন্টে গাড়ি থামায়। যেহেতু এখানে আবাসিক নানান হোটেল আছে তাই রেস্টুরেন্টের সংখ্যাও বেশি। আবার যা কিনা সকাল 7টা থেকেই খোলা পাওয়া যায়। সকলে রেস্টুরেন্টে গিয়ে নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে। ফয়েজ কিছু খাবার পার্সেল নিয়ে নেয়। বলা তো যায় না, আবার যদি রাস্তায় কারো ক্ষুধা পায় আর আশেপাশে কোনো রেস্টুরেন্ট না থাকে তবে তো বিপদ। সবাই পেট পুড়ে খেয়ে আবার গাড়িতে উঠে বসে। এবার আয়ান
ড্রাইভিং সিটে, মায়া ফ্রন্ট সিটে আর ফয়েজ কানিজ ব্যাক সিটে। গাড়ি ছুটতে থাকে নিজ গন্তব্যের দিকে। নির্ধারিত স্থানে পৌঁছে ফয়েজ তাদের জন্য বুক করা রুমের চাবি নিয়ে আসে রিসর্টের রিসেপশন থেকে। তাদের রিসর্ট পাহাড়ের উপরে হওয়ায় বেশ ভালো দৃশ্য উপভোগ করা যায় রিসর্টের বাইরের বাগান থেকে। সকালবেলা বেশ সুন্দর সময় কাটানো যাবে এখানে। যেহেতু ফয়েজ কানিজ বিবাহিত, তাই তাদের জন্য একটা রুম নেওয়া হয়েছে। আয়ান, সাফিন আর বারিশ এক রুমে, মায়া আর তার আরেকজন ক্লাসমেট কুহু এক রুমে। কুহু মেয়েটা একদম চুপচাপ, বড্ড ভীতু আর সরল স্বভাবের মেয়ে সে। সবে বিশ্রাম নিতে নিজ নিজ রুমে চলে যায়। কানিজ রুমে এসে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। এত দীর্ঘ সফরের পর পুরো শরীর ম্যাচ ম্যাচ করছে। গোসল না করলে রেহাই নেই নিশ্চিত। সে গোসল করে বের হলে ফয়েজ গোসল করতে যায়। কানিজ দেখে তাদের রুমের সাথে একটা বারান্দা আছে। বারান্দায় গিয়ে দেখে সেখান থেকে অনেক সুন্দর চট্টগ্রামের একটা ভিউ পাওয়া যায়। সে বারান্দার থাকা একটা দোলনায় বসে সেখানের দৃশ্য উপভোগের ব্যস্ত হয়ে পড়ে। ফয়েজ গোসল শেষে বের হয়ে কানিজকে ঘরে না দেখে বারান্দায় গিয়ে দেখে তার প্রিয়তমা প্রাকৃতিক দৃশ্য উপভোগে ব্যস্ত। সে নিজেও এগিয়ে গিয়ে কানিজের পাশে বসে। কানিজ তাকে দেখে হেসে তার কাঁধে মাথা রাখে। দুই কপতে নিজেদের মতো সময় কাটাতে ব্যস্ত সময় পার। যেহেতু সকলের গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে এসেছে, তাই বান্দরবান ট্যুর কাল থেকে শুরু করা হবে। তারা এইখানে থাকবে 4 দিন। এই 4 দিনে নির্ধারিত স্থান ঘুরে তারপরে 2 দিন পতেঙ্গা সমুদ্র সৈকতের জন্য নির্ধারণ করা হয়েছে। সকলে ঠিক করেছে এখন কেবল সকলে বিশ্রাম নিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়বে। কাল সকাল 7টায় বের হবে সকলে জায়গাটা ঘুরে ঘুরে দেখার জন্য। 4 জন শিক্ষক আছে, তাই সকল শিক্ষার্থীদের 4টে টিমে ভাগ করা হয়েছে। প্রতিটি টিমের জন্য একজন করে ট্যুর গাইড নিযুক্ত করা হয়েছে। ফয়েজ আর কানিজ প্রায় অনেক সময় ধরে বারান্দায় বসে বাইরের দৃশ্য উপভোগ করে। প্রায় 8টা বাজতে চলল। ফয়েজ বাইরে থেকে চোখ সরিয়ে কানিজের দিকে তাকায়। দেখে কানিজ এখনো মুগ্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সে ঈর্ষান্বিত বোধ করে, আবার নিজেই মনে মনে ভাবে, ও ফয়েজ, তোর হচ্ছেটা কি? এখন প্রকৃতির সাথে হিংসা করবে? এসব ভেবে সে নিজ মনেই হাসতে থাকে। আসলে এই বউটাকে ভালোবেসে সে দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে। ভালোবাসাটা এমনই, যেখানে একজন তার জীবনসঙ্গীকে ভালোবেসে বাচ্চামি করবে, একে অন্যের সাথে খুনসুটিতে মেতে থাকবে, তাই নয় কি? ফয়েজ কানিজের মুখের সামনে ফু দেয়। কানিজ হুট করে এমন হওয়ায় চমকে উঠে চোখ পিটপিট করে ফয়েজের দিকে তাকায়, বলে, কি হলো? কানিজ প্রশ্নটা করা মাত্র ফয়েজ তার কোলে মাথা রেখে দোলনায় শুয়ে পড়ে অভিমানী সুরে বলে, আমার বউ এই রোমান্টিক পরিবেশে আমার দিকে না তাকিয়ে বাইরে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, তাই হিংসা হচ্ছে আমার। ফয়েজের এমন বাচ্চাদের মতো কথাটা শুনে কানিজ হেসে ওঠে। ডান হাতে ফয়েজের চুলে বিলি কাটতে কাটতে বলে, ও তাই নাকি? জান, জি। ভার্সিটি থেকে ট্যুরে এসে ভালোই হলো, তাই না? ফয়েজের কথাটা কানিজ বুঝতে না পেরে বলে, কেমন ভালো? বুঝলাম না। ফয়েজ বিরক্ত হবার মতো করে বলে, উফ, বিশ্বেশ্বর আনটোমেটিক বউটা হয়তো আমার কপালে দিয়েছে আল্লাহ। তার কথা শুনে কানিজ ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে তার বাহুতে সামান্য ধাক্কা দেয়। ফয়েজ ব্যথা পাওয়ার ভান করে বলে, আম্মু গো, তোমাদের মেয়ে আমাকে মেরে ফেললো। কানিজ ভেবে পায় না সত্যি কি এত জোরে ধাক্কা দিয়েছে যে ফয়েজ ব্যথা পেল। পরে ফয়েজের দিকে তাকালে তাকে দুষ্টু হাসতে দেখে যা বোঝার বুঝে যায় সে। ফয়েজকে বলে, হয়েছে, নাটক না করে আসল কথা বলেন তো। কোনটা? ট্যুরে এসে কি ভালো হয়েছে? কথাটা শুনে ফয়েজ কানিজের পেটে মুখে গুজে বলতেই শুরু করে, ভার্সিটির টাকে আমাদের হানিমুনটা হয়ে গেল। আহা, কি সুন্দর জায়গা। এখন আলাদা করে এখানে হানিমুন করতে আশা লাগলো না। ফয়েজের কথা শুনে কানিজ বলে, ছি, কি কিপটা! এই ব্যক্তি নাকি আমাকে কনজুস বলে। আসল কনজুস তো আপনি, যে কিনা ইউনিভার্সিটির টাকায় হানিমুন করতে চান। ছি। উফ, বউটা কিচ্ছু বলছে না। আমি তো করতে চেয়েছিলাম নিজের টাকা হানিমুন। তো এখানে যখন আসলাম, একটু হানিমুন না করলে কি হয়? তখন পরে অন্য কোনো জায়গায় যাব হানিমুন করতে। তার কথা শুনে কি যেন একটা ভেবে কানিজ অনেক খুশি হয়ে গেল। তাহলে আয়ান ভাই আর মায়ার বিয়ের পর একসাথে কক্সবাজার যাবো। আচ্ছা, ম্যাডামের আদেশ, এই বান্ধের শিরোধার্য। তবে ওদের বিয়ের পর কেন আর একসাথে কেন? একসাথে হানিমুনে যাব, সাথে ঘুরেও হবে। আইডিয়া ভালো, তবে একটা সমস্যা আছে। কি?
মায়াকে পেয়ে যদি আমাকে বলে যাও তখন? তার কথা শুনে কানিজ হাসতে হাসতে বলে, মিস্টার আউসাফ, আপনি কি বুঝতে পারছেন দিন দিন আপনি অনেক হিংসুটে হয়ে যাচ্ছেন? তার কথা শুনে ফয়েজ মুচকি হেসে কানিজের পেটে কয়েকটা চুমু দিয়ে বলে, জি, শুধু আপনার জন্য অনুরাগিনী। অনুরাগিনী? হ্যাঁ, আমার অনুরাগিনী। কানিজের ফয়েজের দেওয়া আদুরের নামটা বেশ পছন্দ হয়। অনুরাগিনী অর্থ প্রিয়তমা, অর্থাৎ প্রিয়র চেয়েও প্রিয় কেউ। সত্যি কি কানিজ ফয়েজের প্রিয় কেউ হয়ে উঠতে পেরেছে? প্রশ্ন জাগে তার মনে। পরক্ষণে উত্তর আপনাতেই পেয়ে যায় সে। হ্যাঁ, সে পেরেছে তার আদরের স্বামীর প্রিয়তমা হতে। এই তো ফয়েজ এখন তার মাঝেই বদ্ধ। এইটা কি সব স্বামী হয়? তবে তার নয়েজ আউসাফ হয়েছে তাতে বদ্ধ। এই যুগের স্বামীরা এক স্ত্রীতে বদ্ধ থাকতে পারে না। সবাই যদিও এমন না, সব জিনিসেরই ভালো খারাপ দিক থাকে, তবে সমাজে প্রতিনিয়ত এই বিষয়ে খারাপ দিকে মানুষের যাবার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদি সমাজের সকল স্বামী তার স্ত্রীকে বদ্ধ থাকতো, তবে কি এই সমাজে পরকীয়া হতো, তালাক হতো, প্রেমিকের সাথে মিলে স্বামীকে খুন কিংবা প্রেমিকার সাথে মিলে স্ত্রীকে খুন হতো কি এসব? কিচ্ছুটি হতো না। তাই সমাজকে সুন্দর রাখতে প্রতিটি স্বামীকে নিজ স্ত্রীতে বদ্ধ হতে হবে, আর স্ত্রীকে হতে হবে তার স্বামীর মাঝে বদ্ধ। অনেক সময় বসে থাকতে থাকতে ফয়েজ কানিজের কোলেই ঘুমিয়ে পড়েছিল, তাই কানিজ আর তাকে জ্বালায়নি। চুপ করে বসে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষের ঘুমন্ত মুখখানি পরক করে গেছে। আহা, কি মায়া! এত মায়া যে কেন লাগে? আল্লাহর তরফ থেকে ভালোবাসা বুঝি একেই বলে, যা তিনি প্রতিটি স্বামী স্ত্রীর মাঝে বিয়ের পর দিতে থাকেন। হয়তো না হলে এতটা ভালোবাসা আসলো কোথায় থেকে? এসব ভাবতে ভাবতে ভয়েসের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় সে নিজেও দোলনায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। মায়া আর আয়ানও এসে গোসল করে ঘুমিয়েছিল। তাদের যখন ঘুম ভাঙে সন্ধ্যা 7:30 বাজে। দুজনের মনে হয় হোটেলটা ঘুরে দেখলে সময় পার হবে। এই ভেবে যে যার ঘর থেকে বের হয় রিসর্টটা ঘুরে দেখার উদ্দেশ্যে। যেহেতু খুব বেশি রাত হয়নি, তাই আশেপাশের জায়গাটা ঘুরে দেখাই যায়। যেই ভাবনা সেই কাজ। আর ভাগ্যক্রমে একই সময় দুজনে ঘুরতে ঘুরতে রিসর্টের সামনে বাগানে এসে দাঁড়ায়। আয়ানকে দেখে মায়া কি বলে ডাকবে বুঝে না পেয়ে বলে, এই যে। হঠাৎ পরিচিত নারী কণ্ঠের ডাক শুনে আয়ান আশেপাশে তাকালে নিজের থেকে সামান্য দূরে সে মায়াকে দেখতে পায়। তাকে দেখে যেই না চলে যেতে নেবে, অমনি মায়া এগিয়ে এসে তার হাত ধরে আটকায়। যা দেখে আয়ান যার পরনায় অবাক হয়। মনে মনে যদিও খুশি হয়েছে, তবে তা অপ্রকাশ্যেই রাখে। সে মায়াকে বলে, কি করছো এসব পাবলিক প্লেসে? মায়া দিনের পর দিন অবাক হয়েই চলেছে। এক সময় এই ছেলে আগে পিছিয়ে যেখানে সেখানে মায়াবিনী মায়াবিনী বলে ডাকতো, আর আজ বলে কিনা পাবলিক প্লেসে কি করছে। বাহ, মায়ের নিজেরও মনে হয় হাত ধরাটা বেশি বেশি হয়ে গেছে। তাই ভেবে সে তার হাত ছেড়ে দিয়ে বলে, ব্যাপার কি আপনার? আয়ন ভ্রু কুঁচকে সিরিয়াস হয়ে বলে, কি ব্যাপার হবে? এমন ইগনোর করছেন কেন আমাকে? আয়ন অবাক হওয়ার ভান করে বলে, আমি কখন কাউকে ইগনোর করলাম? তো আজকাল কথা বলেন না যে, আর আমি বলতে গেলেও কেমন যেন এড়িয়ে যান। এড়িয়ে গেলে এখন কথা কার সাথে বলছো? সে তো আমি হাত ধরে আটকালাম বলে রয়ে গেলেন, না হলে তো চলে যেতেন। আমার থাকা না থাকাতে তোমার কি যায় আছে? আকাশের দিকে তাকিয়ে কথাটা বলে আয়ান। তার মন খারাপ বুঝে মায়া কিছু বলে না, কারণ মন খারাপের কারণটা যে সে তা খুব ভালো করেই জানা তার। তাকে কথা না বলতে দেখে আয়ান আবার বলে, মেয়ে মানুষ, রাতের বেলা বাইরে কি করছো? এখানে বিভিন্ন জায়গার মানুষ আছে, তাই একা থাকা সেফ না, রুমে যাও। বলছি সেখান থেকে আয়ান প্রস্থান করে। আয়ানকে চলে যেতে দেখে মন খারাপ করে মায়াও নিজের রুমের দিকে চলে যায়। আয়ান লুকিয়ে নিজের প্রণয়িনীকে চলে যেতে দেখে। রাত 9:10 মতো বাজে। সকলেই রাতের খাবার খাবে, তাই টিমের সদস্যদের সকলের রুমে পাঠানো হয় ডেকে আনার জন্য। তবে সাহস করে কেউ ফয়েজের ঘরে যেতে পারে না।
সময় প্রথমত সে একজন রাগী এবং গম্ভীর শিক্ষক, তার উপরে তারা স্বামী স্ত্রী আছে। তাই কানিজের এক সহপাঠী মায়াকে তাদের ডাকতে পাঠায়, যেহেতু মায়ের সাথে কানিজের সম্পর্ক ভালো। মায়া কয়েকবার দরজায় নক করেও যখন কানিজের সারা শব্দ পায় না, তখন সে তাকে কল দেয়। কলের আওয়াজে ফয়েজ কানিজ দুজনেরই ঘুম ভেঙে যায়। কল রিসিভ করলে মায়া জানায় রাতের খাবারের জন্য ডাকা হচ্ছে সকলকে। কানিজ মায়াকে আসছে বলে কল কেটে দেয়। দুজনে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। মায়া, কানিজ আর ফয়েজ খেতে আসলে সকলে নানান কথাবার্তা হাসি মজা করে খেতে শুরু করে। স্টুডেন্টরা আলাদা, প্রফেসররা আলাদা বসেছে। খোলা মাঠে রাতের বেলা সবাই একই সাথে ঘাসের উপরে বসে খাওয়ার আনন্দটাই ভিন্ন। সকলে বেশ মজা করে রাতের খাবার শেষ করে। ফয়েজ তার সহকর্মীদের বলে, কি ব্যাপার স্যার, সব নিজেরাই করে নিলেন, আমাকে ডাকলেন না যে? যার কথা শুনে বাকি প্রফেসররা হাসেন। যেহেতু ফয়েজ নিজেও ভার্সিটির রিসেন্ট ছাত্র, মানে কেবল 2.5 বছর আগে ভার্সিটি শেষ করেছে, তাই উপস্থিত প্রফেসররা তার নিজেরও শিক্ষক। সকলে তাকে বেশ স্নেহ করে। তাদের মধ্যে প্রফেসর আলিম বলেন, তুমি তো অত পথ গাড়ি চালিয়ে আসলা, অত সময় ড্রাইভ করার পর তুমি যে ক্লান্ত তা বুঝি আমরা, তাই আর জ্বালাইনি। কাল থেকে দায়িত্ব পালন করতে পারবা তো? একদিন না হয় রেস্ট নিলা, কাল থেকে আর একা ছাড়া যাবে না তোমায়। শেষের কথাটা বলেই সকলে হাসেন। ফয়েজ নিজেও হাসে তাদের সাথে। খাওয়া দাওয়া শেষে সকলে নিজে নিজের রুমে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে সকলে মিলে জায়গাটা পরিদর্শনে বেরিয়েছে। সাথে আছে প্রতিটি টিমের জন্য বরাদ্দকৃত একজন করে গাইড। তারা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাদের সে সকল জায়গার বিশেষত্ব বলতে থাকে। তাছাড়া আশেপাশে কি আছে না আছে সব কিছু বলতে থাকে। এভাবে প্রায় বেলা 11টা পর্যন্ত ঘুরে ফিরে তারা আবার রিসর্টে ফিরে আসে। সকলেই যে যার ঘরে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে যায়। খাবার খাওয়া শেষে কথা হয় বিকেলে 4টের দিকে আবার সকলে একত্রিত হবে। তার আগে যেন সকলে একটু বিশ্রাম করে নেয়। যেহেতু প্রথম দিন অনেক হাঁটা হয়েছে, তাই বিশ্রাম করা প্রয়োজন। সকলেই সহমত প্রদর্শন করে ঘরে চলে গেলেও আয়ান আর ফয়েজ যায় না। ফয়েজ কানিজকে বলে, তুমি রুমে যাও, আমি একটু ঘুরে আসি। এই দুপুরবেলা কোথায় ঘুরতে যাবেন আপনি? একটু কাজ আছে, যান। তুমি যাও, বিকেলে আবার একসাথে বেরোবো। তা তো বেরোবই, তবে এখন কোথায় যাবেন বলে যাবেন না? কানিজকে এমন প্রশ্ন করতে দেখে আয়ান বলে, আরে বনু, চিন্তা নট, আমিও যাচ্ছি সাথে, দেখি কোথায় যাই। আচ্ছা। কানিজ আর না করার কোনো উপায় পায় না। সে সম্মতি দিলে আয়ান আর ফয়েজ বের হয়ে পরে নিজেদের গন্তব্যে। ফয়েজ গাড়ি চালাচ্ছে, তার মধ্যেই বলে, ধন্যবাদ ভাই, বাঁচিয়ে দিলে, নাহলে আজ বের হওয়া হতো না আমাদের। হ্যাঁ, তবে আপনি ওকে সত্যটা বলছেন না কেন? ভয়ে। ভয় কিসের জন্য? যদি আমার সাথে থাকতে না চায়? এজেন্ট হওয়ার সাথে থাকতে না চাও আর কি সম্পর্ক? কানিজ কি ডিফেন্স বা এনএসআই এর অফিসারদের পছন্দ করে না? তেমন কিছু জানি না, তবুও ভয় হয়। অনেক বেশি ভালোবাসেন তো, তাই হয়তো। আল্লাহ মালুম। তবে যেভাবেই হোক, বাসায় ফিরেও কি সব সত্যটা আমার বড় লাগবে। এভাবে বেশি দিন ওর থেকে ব্যাপারটা লুকিয়ে রাখা ঠিক হবে না। কথা বলতে বলতে তারা চট্টগ্রামের এনএসআই অফিসারদের বান্দরবন শাখার গোপন আস্তানায় চলে আসে। তার চট্টগ্রাম আসার আগে অফিসার আসিফ মাহমুদ তাদের সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে দিয়েছিলেন, তাই এখন তেমন সমস্যা হয়নি। পৌঁছে ফয়েজ আয়ানকে বলে, ওই ফাইলটা এনেছো তো? দুজনে আস্তানায় প্রবেশ করে। আয়ান আর ফয়েজ বসে আছে। সাথে রয়েছে আরও 2 জন অফিসার, যারা তাদের এই মিশনে চট্টগ্রামে থাকাকালীন সহায়তা করবে। সকলের সামনে কাফির কেসের ফাইল। সবকিছু ঠিক মতো দেখলে ফয়েজের বুঝতে অসুবিধা হয় না কাফি সেই ড্রাগ পাচারের সে কেসেই যুক্ত ছিল। আর কোনো না কোনোভাবে এই পেন ড্রাইভটাতে এমন কিছু আছে যা ওই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি ওই পেন ড্রাইভের জন্যই জীবন গেছে তার? তা তো পেন ড্রাইভে কি আছে তা দেখলেই বোঝা যাবে। ফয়েজ আয়ানকে বলে, পেন ড্রাইভটা কোথায়? ফরেনসিক ল্যাবে। এখনো ল্যাবে কেন? কিছু সমস্যার কারণে ওটা ক্লিন করতে পারেনি তারা। ফয়েজ রেগে বলে, শিট, তাই বলে 1 মাস লাগবে? এখন যদি কোনোভাবে পেন ড্রাইভের কোনো তথ্য আমাদের কাজে লাগতো তখন? আমি কালকেও গিয়েছিলাম ফরেনসিক ডিপার্টমেন্টে, তবে বলল আরও 2 দিন লাগবে তাদের। এটা কি ফাইজলামি নাকি? 2 দিনের কাজ তারা 1 মাসে করলে আমরা কেস সলভ করবো কিভাবে?
আয়ান নিজেও এই বিষয়ে বিরক্ত, তবে ফয়েজ তার থেকে সিনিয়র হওয়ায় আর কিছু বলে না। ফয়েজ তাকে বলে, পেন ড্রাইভটা ক্লিন করা হয়েছে কিনা কল দিয়ে জিজ্ঞেস করো এখন। আচ্ছা। আয়ান কল দেয় ফরেনসিক অফিসারকে। কল রিসিভ হলে তিনি জানান কিছু সমস্যার কারণে তাদের এইবারের কাজটা করতে দেরি হয়ে গেছে, আর পেন ড্রাইভের কিছু ডাটা নষ্ট হয়ে গেছে কোনো কারণবশত, যা এখনও শনাক্ত করা যায়নি। পেন ড্রাইভ ক্লিন করা হয়ে গেছে, আর নষ্ট হওয়া ডাটা রিকভার করার চেষ্টা চলছে আপাতত। ফয়েজ সব শুনে প্রাপ্ত ডাটাগুলো পিডিএফ করে ইমেইল করে দিতে বলে, তারপরে কল কেটে পিডিএফ আসার অপেক্ষা করতে থাকে। বিকেলে ফয়েজ রিসর্টে ফিরে আসে, তাকে দেখে কানিজ বলে, চলে এসেছেন? জি ম্যাডাম। আয়ন ভাইয়া কোথায়? ও বললো ওর নাকি কাজ আছে, তাই পরে আসবে। কানিজ তার কথা শুনে বিড়বিড় করে বলে, দুটোই তাহলে একই জাতে? ফয়েজ শুনতে পেয়ে বলে। কি বললা? কানিজ মেকি হেসে বলে, ওই কিছু না তো, আপনি গোসল করে আসেন দ্রুত। হুম। ফয়েজ গোসল করে এসে কানিজকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে তাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। কানিজ তার দিকে ঘুরে বলে, শীত পড়ে না আপনার? এত শীতে খালি গায়ে ঘুরেন কি করে আপনি, তাই তো বুঝি না আমি। ফয়েজ তার কথা শুনে দুষ্টু হেসে বলে, আমার উষ্ণতা তো আমার সামনে আছে, তাই অযথা কিছু পড়তে মন চাইল না। তার দুষ্টুমি ধরতে পেরে কানিজ তার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে একটা গেঞ্জি আর একটা হুডি এনে তার হাতে দেয় পরে নেওয়ার জন্য। ফয়েজ বলে, কি করব? এসব কি করে মানুষ? পরে ঘর মুছে আরো নানান কাজ আছে, হয়তো আমার জানা নেই। কানিজ ফয়েজের হেয়ালি দেখে রেগে তাকায় তারই দিকে। এই বান্তা শীতে খালি গায়ে থেকে নিশ্চিত জ্বর বাঁধাবে। ফয়েজের কোনো প্রতিক্রিয়া না দেখে কানিজ আবার বলে, কি হলো, পড়ুন। পড়িয়ে দাও। ফয়েজের বাচ্চামি কথা শুনে কানিজ যার বড়নাই অবাক হয়। নিজেদের উচ্চতার পার্থক্য দেখে রাগে দাঁত কিরমির করে তাকায় ফয়েজের দিকে, বলে, ফালতু করছেন আমার সাথে? আমার উচ্চতা আর আপনার উচ্চতা দেখেন তো, মনে হবে জিরাফের সাথে পিঁপড়া। সিরিয়াসলি? আমি 5'11" আর তুমি 5'6", তাতে আমাকে তোমার কাছে জিরো মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এখন বেশি কথা না বলে জলদি গেঞ্জি আর হুডি পরে ফেলুন। ফয়েজ বাচ্চাদের মতো জেদ দেখিয়ে কাপড়গুলো কানিজের হাতে গুজে দিয়ে বলে, তুমি পড়িয়ে না দিলে আমিও পড়বো না। তাদের কথা কাটাকাটির মধ্যেই দরজায় টোকা পড়ে। কানিজ গেঞ্জি আর হুডি ফয়েজের হাতে ধরিয়ে দিয়ে দরজা খুলতে চায়। দরজা খুলে দেখে মায়া এসেছে, সে বাইরে যাওয়ার জন্য ডাকতে এসেছে। শুনে কানিজ জোরে ফয়েজকে উদ্দেশ্য করে বলে, 4টা বেজে গেছে, বাইরে যাওয়ার সময় হয়ে গেছে, আমি গেলাম। আপনি কিভাবে আসবেন আপনার ব্যাপার। বলে হাসতে হাসতে সে মায়ের সাথে চলে যায়। মায়া তার হাসি দেখে কি হয়েছে জিজ্ঞেস করলে সে কিছু না বলে কোনো মতে হাসি থামিয়ে বাগানে চলে যায় সবাই যেখানে বসেছে। অন্যদিকে ফয়েজ তার যাওয়ার পানে হা করে চেয়ে আছে। মেয়েটা যে এইভাবে চলে যাবে সে ভাবেইনি। ধুর, ভাল লাগে না। চরম বিরক্তি নিয়ে গেঞ্জি আর হুডি পরে সে নিজেও বাগানের উদ্দেশ্যে রুম থেকে বের হয়।